আগামী 23শে এপ্রিল অনুষ্ঠিত হবে 26শে বিধানসভার প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যেই বামেরা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সিপিএমকে মানুষ কেন ভোট দেবে, এই খোলামেলা প্রশ্নের উত্তরে এসবিএন এর নিউজ এডিটর পরিতোষ পোদ্দারের সাথে কথা বলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসবিএন এ। আসলে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জির সাথে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটা খোলামেলা আলোচনা আমরা করতে চাইছি এসবিএন এর পক্ষ থেকে সাধারণ দর্শকদের জন্য। অনেকগুলো বিষয় উঠে আসছে নির্বাচনকে সামনে রেখে। তো প্রথমেই 23 তারিখে দু দফায় নির্বাচনটা হচ্ছে, রাজ্য জুড়ে দু দফায় হচ্ছে। তার মধ্যে 23 তারিখে 23শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় 9টা বিধানসভাতে হচ্ছে। আমরা কথা বলবো পার্থ মুখার্জির সাথে। পার্থবাবু, প্রথমে আপনাকে বলি যে এই দু দফায় যে নির্বাচন, মানে 2021-এ 8 দফা আর এবার 2 দফা, এই দু দফা নির্বাচনটাকে কিভাবে দেখছেন? দফাটাকে দেখে কোনো লাভ নেই। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, একটা নির্বাচন শেষ হওয়ার পর নিরাপত্তার গাফিলতি, নাকা চেকিংয়ের অভাব এবং কেন্দ্রীয় বাহিনী আসছে এই ধরনের একটা কথা বলে প্রকাশ্যে আমরা দেখেছি যে কীভাবে সমর্থন করা যায় রুলিং ক্লাস বা এই অঞ্চলের যারা শাসক গোষ্ঠী তারা সমর্থন পেয়ে এসেছে। পাণ্ডবেশ্বর হোক, বারাবণী হোক, এইসব অঞ্চলে কার্যত ভোট হয়নি। অন্যান্য অংশে প্রক্সি ভোট, মারাত্মক আকারে প্রক্সি ভোট, এই সব মিলিয়ে নির্বাচনী প্রক্রিয়া কোনো স্বচ্ছতা ছিল না। যে ধরনের গর্জায় নির্বাচন কমিশন নির্বাচনের মধ্যবর্তী সময় দেখা যায় যে আমরা ঠিক সেই রিটার্ন হচ্ছে যে আমরা পাই না। ফলে না আচারে কোনো বিশ্বাস নেই। এক দফা কি দু দফার প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে স্বচ্ছ নির্বাচন হবে কিনা। দিনক্ষণ ঘোষিত হওয়ার পরবর্তী পর্যায়ে 24 ঘন্টার মধ্যে আপনারা প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। এটাকে একদম আপনারা এবার কি নির্বাচনটাকে একদম পাখির চোখ করেছেন, একদম আপনার একদম প্রি প্ল্যান, মানে আমরা এবার ছাপাচ্ছি, এই মানসিকতাটা? সংসদীয় ব্যবস্থায় নির্বাচন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। গণতন্ত্রের এই মূল স্তম্ভটিকে ভেঙে ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে। এটি মোটেই গ্রহণযোগ্য কোনো সমাধান আমাদের সামনে নয়। ফলে আমরা তো প্রস্তুত আছি অনেক দিন ধরে। বাংলা বাঁচানোর কথা বলেছি, আমরা নির্বাচনের সামনে দাঁড়িয়ে বলেছি বাংলাকে বাঁচাতে হবে। নির্বাচনের বহু পূর্বে বলেছি বাংলাকে বাঁচাতে হবে। তার আগে গোটা রাজ্য জুড়ে আমরা হেঁটেছি, সেটাকে শিল্প বাঁচাতে হবে, কৃষি বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। ফলে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ, এটা বলবো যে মনুমেন্টাল স্টেজ অফ ডেমোক্রেসি। সেইখানে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুত, তারই জন্য আমরা পেরেছি। আমরা এটা তো সবাই জানে, 34 বছরের স্বচ্ছতার জন্য স্কুল সার্ভিস কমিশন বাংলামণিকে দিয়েছিল। প্রতি বছর অধ্যাপনার চাকরি, শিক্ষকতার চাকরি, হাজারে হাজারে মেধাবী ছাত্রছাত্রীরা তারা সেখানে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তারা সব সার্ভিস করেছে। এখন সেগুলো সব বন্ধ। যদি শিক্ষার আঙ্গিকে মত্ত হাতির পরিচালনা হয়, অর্থের বিনিময়ে 0 নম্বর পাওয়ারা শিক্ষকতা করে, তাহলে যোগ্যরা যদি সাইডলাইনে বসে চোখের জল ফেলে, তাহলে সে সমাজ ঠিক থাকতে পারে না। যে দুর্নীতির আকণ্ঠ একদম ডুবে রয়েছে আর কি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে চাকরির দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু একটা প্রাসঙ্গিক বিষয়। পাশাপাশি কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি চরম বিভাজনের রাজনীতি করছে। তারা প্রকাশ্যে বলছে হিন্দু ভোট চাই আমাদের। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা এই রাজনীতিতে তাদের নিজস্ব আদর্শ এবং মতাদর্শগত অবস্থানকে সামনে রেখে মানুষকে কি বলবে, কেন ভোট দেবে বামপন্থীদের? মানুষ তার আত্মবিকাশের স্বার্থে শ্রমজীবী মানুষ নিজেদের মধ্যে শ্রেণী ঐক্য গড়ে তুলবে। কে তফসিলি, কে আদিবাসী, কে দলিত মুসলিম, এই 3টি প্রধান শ্রেণী যারা সবচেয়ে বেশি অবদমিত, অন্তর্জ, তাদেরকে হচ্ছে ভুল বোঝানোর একটা প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে বিগ মিডিয়ার একটা বড় ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। মনোপলি মিডিয়া মনোপলি করেছে এটাকে যেমন করে হোক বাইনারিতে রূপান্তরিত করার জন্য। আর আমরা শ্রমজীবী মানুষকে এটাই বলেছি, তোমার স্বার্থমুখী আছে তোমার লড়াইয়ের মধ্যে দিয়ে। ধর্ম যার যার, কিন্তু লড়াই তার নিজস্ব নিয়ে তার জায়গায় দাঁড়াতে হবে। এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা বলেছি ঐক্যবদ্ধ হও, লড়াই করো, এবং নিশ্চিতভাবে আমরা বাঁচব, বাংলা বাঁচবে। আর কি এখানে যেমন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো রয়েছে, পাশাপাশি বেসরকারি উদ্যোগও রয়েছে। তবে ইদানিং কালে আর কি দেখা যাচ্ছে বিগত 10-15 বছর ধরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো সংকুচিত হচ্ছে, না তো সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি কোল সেগমেন্টটাও খারাপ, পাশাপাশি
কয়লার বেআইনি পাচার, বালির বেআইনি পাচার থেকে শুরু করে এমন একটা সৃষ্টি হয়েছে পরিবেশ যেখানে আর্থসামাজিক অবস্থাটা পৌঁছে যাওয়ার উপক্রম হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে জাতীয় স্তর, রাজ্য স্তর এবং জেলা ভিত্তিক যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোকে আপনার কোনটা প্রাধান্য দিচ্ছেন এই নির্বাচনে? এই মুহূর্তে নির্বাচনের সবচেয়ে বড় প্রাধান্য হচ্ছে আমাদের মতো জেলাতে শিল্প অধিক প্রাধান্য পাবে। 1, 2, আমাদের শিল্পের জমিতে শিল্প গড়ে তুলতে হবে। 3, আমাদের এখানে ইস্কো যে আধুনিকীকরণ হচ্ছে বা ডিএসপিতে যে মডার্নাইজেশন আমাদের যে আধুনিকীকরণ হচ্ছে, আমি মূলত ইস্কোর আধুনিকীকরণের পেছনে আমাদের বামফ্রন্ট সরকারের ভূমিকা, বুদ্ধদেব ভট্টাচার্য, নিপুণ সেন, দিল্লির সঙ্গে কথা বলা, জমি অধিগ্রহণ করে রাখা, পরবর্তীকালের জন্য যে দূরদর্শিতার পরিচয় তিনি দিয়েছেন, তার ফলশ্রুতি খুব সহজেই এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে মডার্নাইজেশন হচ্ছে। যারা মডার্নাইজেশন কেন্দ্র করে ঝাঁপিয়ে পড়ে তার লোককে চাকরিতে ঢোকাতে হবে বলছে, তারা সে সময় জমি অধিগ্রহণের বিরুদ্ধে ছিল। তারা এখানে দিনের পর দিন অবস্থান করেছে, এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির স্টাইলে অবস্থান করেছে। কিন্তু এই অঞ্চলে মানুষ শিল্প চেয়েছিল, ফলে জমি অধিগ্রহণের ক্ষেত্রে খুব একটা বড় বাধা এখানে হয়ে দাঁড়ায়নি এটা মানসিকতার মধ্যে। ফলে এটা তো একটা বিরাট দাবি আমাদের আধুনিকীকরণের প্রশ্নে, এটা একটা বড়। আর আসানসোল শিল্পাঞ্চল কারণ গোটা বাংলা জুড়েই আমাদের ছেলেমেয়েরা এখন আর কেউ বাংলায় নেই। সে নির্মাণ শ্রমিক হলেও বাইরে আছে, সে যদি ছোটো কাজ করে সেও বাইরে আছে, যারা উচ্চ পর্যায়ে কাজ করছে তারাও বাইরে আছে। আমি তাদেরকে বলবো যে ব্রিং ব্যাক দোজ। আমার রাজ্যে শিল্পের পরিকাঠামো তৈরি করে, শিল্পের যে পরিবেশ বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়েছিল তার উপরে দাঁড়িয়ে শিল্প তৈরি করে সেই সমস্ত ছেলেমেয়েদের আমাদের ফিরিয়ে আনতে হবে, তাদের এখানে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ অভিভাবকরা তারা প্রত্যেকেই চান যে তার নিজের জায়গায় থেকে তার সন্তান বা তাদেরকে সঙ্গে নিয়ে তারা সেখানে কতদিন হচ্ছে তারা সুখে কাটাবে, সে সুযোগ এখন আর সেখানে নেই। 3 হচ্ছে আমাদের যতটুকু অঞ্চলে কৃষি ভিত্তিক রয়েছে সেই সব অঞ্চলে কেউ আর নতুন করে চাষ করতে চলছে না, কারণ দাম পাচ্ছে না। যে জিনিসটা ফসল ফলানোর সময় কৃষক পাচ্ছে সেটা যখন হচ্ছে গুদামজাত হয়ে যাচ্ছে বা বাজারজাত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সে তার দাম বেশি পাচ্ছে। সর্ষের দাম কম হচ্ছে, সর্ষের তেলের দাম বাড়ছে, নারকেলের দাম বাড়ছে না, নারকেল তেলের দাম বাড়ছে। এই সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ একটা ভাতার উপরে নির্ভর করে কোনো রকমের সাস্টেইন করছে, টিকে আছে। এটাই তো প্রমাণ করে আমাদের বেকারত্ব কত। আমরা যদি সত্যিই এখানে একটা বড় ভূমিকা নিতে পারি সরকার গঠনে, তাহলে অবশ্যই বলবো সেই সময়টাকে মনে করিয়ে দেবো। একসময় জিআরের গম দেওয়া হতো, সেই জিআরের গম পচা হলে তার কিছু বলার থাকতো না। তার কারণটা হচ্ছে সে পেয়েছে পড়ে পাওয়া ফুল আনা, কিন্তু পরবর্তীকালে বামফ্রন্ট সরকার বলেছিল ফুড ফরওয়ার্ড, তোমাকে আমি যে দেবো, ধান দেবো, তোমাকে যে টাকা দেবো সেটা কাজের বিনিময়ে দিচ্ছি, তোমাকে তুমি নাও। ফলে সেখানে যদি পচা গম আসতো, সে তো মেহনত করেছে, তখন সে প্রতিবাদ করার অধিকার সে পেত। ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জির নির্বাচন প্রসঙ্গে বেশ কিছু তাৎপর্যপূর্ণ বক্তব্য। স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ, পাশাপাশি প্রতি বছর নিয়োগের একটা সুনিশ্চিত অভিযান এবং সর্বোপরি মানুষের রুটি রুজির লড়াইকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে তারা এই নির্বাচনী বৈতরণীতে মানুষের সামনে যাবেন, এই কথাই ব্যক্ত করলেন পার্থ মুখার্জি। অনেক অনেক ধন্যবাদ। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন, ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165. শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান,
মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাঁটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির অঙ্গ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।